প্রথমেই এক এক করে শিরোনামগুলি শুনে নেওয়া যাক। হলো না অনুব্রত মমতা সাক্ষাৎ, দরজা থেকে ফিরে গেলেন দুই তৃণমূল নেতা। সংখ্যালঘু নির্যাতন, নিউ ইয়র্কে বিক্ষোভের মুখে মোহাম্মদ ইউনুস, প্রশ্ন এড়ালেন ভারতীয় সাংবাদিকের। 120 কোটি টাকার দুর্নীতির অভিযোগ, পুরসভার প্রধানকে বহিষ্কার করল তৃণমূল। দাদার বাড়িতে ভাই যাবে, অনুব্রত মণ্ডল বীরভূমে পা রাখতেই ব্যাগ ফুটে তৃণমূলের কাজল শেখ। মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা, বৃহস্পতিবার বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে নির্বাচনের সময়সীমা বেঁধে দিলেন সেনাপ্রধান। চলুন বিস্তারিত খবরে। তার আগে চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই গুরুত্বপূর্ণ খবর সব থেকে আগে সঠিকভাবে পাওয়ার জন্য। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কোথা থেকে দেখছেন এবং আপনার কি মতামত কমেন্টে জানাতে তো অবশ্যই ভুলবেন না। হলো না মমতা অনুব্রত সাক্ষাৎ, দরজা থেকে ফিরে গেলেন দুই তৃণমূল নেতা। দীর্ঘ 2 বছর তিহারে বন্দী থাকার পর অবশেষে জামিন পেয়ে মঙ্গলে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। ভোর 5টায় তিনি কলকাতা বিমানবন্দরে নামেন, তারপরেই সেখান থেকে সোজা বীরভূমে আসেন কেষ্ট। তবে তার আগেই তাকে স্বাগত জানাতে এদিন রাস্তার দুপাশে থেকে পুষ্পবৃষ্টিতে তাকে সংবর্ধনা জানায় তৃণমূল কর্মীরা। পাশাপাশি তার আসার আগেই বীরভূমে প্রশাসনিক বৈঠকের জন্য পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি সাক্ষাৎ করেননি অনুব্রত মণ্ডলের সঙ্গে। এদিকে অনুব্রতর বাড়িতে দেখা করতে এসে ফিরে যান সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এদিন অনুব্রতর সাথে দেখা করলেন বোলপুরের চেয়ারপারসন পর্ণা ঘোষ, নৈহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্র সিংহ। কিন্তু অনুব্রতর সাথে দেখা করার ছাড়পত্র পেলেন না সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। যেমনটা জানা গেছে, তিনি জেলে থাকাকালীন তার সাথে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন এই পর্ণা ঘোষ, রাজেন্দ্র সিং সহ একাধিক দলীয় কর্মীরা। আর তাই এদিন অনুব্রতর দুর্দিনে যারা পাশে ছিলেন তারাই এদিন তার সাথে দেখা করার ছাড়পত্র পান, বাকিরা তার সাথে দেখা করার ছাড়পত্র পেলেন না। অন্যদিকে প্রশাসনিক বৈঠকে মঙ্গলবার বীরভূম গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেখানেই তার সাথে দেখা করার কথা ছিল অনুব্রতর, কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে অনুব্রতর সেই সাক্ষাৎ এদিন হলো না। অনুব্রতর নিচুপট্টির বাড়ির মাত্র 3 কিলোমিটার দূরেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর পেরিয়ে গেলেও হলো না সেই সাক্ষাৎ। সংখ্যালঘু নির্যাতন, নিউ ইয়র্কে বিক্ষোভের মুখে মোহাম্মদ ইউনুস, প্রশ্ন এড়ালেন ভারতীয় সাংবাদিকের। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। আর সেখানেই প্রবল বিক্ষোভের মুখে পড়েন ইউনুস। নিউ ইয়র্কের যে হোটেলে তিনি উঠেছেন তার সামনেই বিক্ষোভ দেখাচ্ছেন অনেকে। মূলত দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধেই এই প্রতিবাদীদের মুখে ছিল গো ব্যাক স্লোগান এবং ইউনুস সরকারের পদত্যাগের দাবি। আর এই প্রতিবাদ দেখেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি। তাকে প্রশ্ন করেছিলেন কয়েকজন ভারতীয় সাংবাদিক, আর সেই প্রশ্ন কার্যত রাগ দেখিয়ে এড়িয়ে গেলেন তিনি। এমনকি তার নিরাপত্তা রক্ষীরাও সাংবাদিকদের বাধা দেন বলে জানা যাচ্ছে প্রতিবাদীদের একাংশই ছিলেন হাসিনাপন্থী। ফলে তাদের দাবি, দেশের প্রধানমন্ত্রী এখনও রয়েছেন শেখ হাসিনা, সেই কারণে ইউনুসের পদত্যাগের দাবি জানিয়ে হাসিনাকে ফিরিয়ে আনার দাবি তোলেন বিক্ষুব্ধরা। যদিও এই নিয়ে ইউনুস কোনো মন্তব্যই করেননি। প্রসঙ্গত, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ঢাকা, সিলেট, রাজশাহী, বরিশাল, চট্টগ্রামের মতো জায়গায় প্রায়শই সংখ্যালঘুদের ওপর অত্যাচারের খবর আসছে। এই নিয়ে ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হলেও বাংলাদেশ সরকার এই সমস্ত বিষয় নিয়ে কার্যত উদাসীন। 120 কোটি টাকার দুর্নীতির অভিযোগ, পুরসভার প্রধানকে বহিষ্কার করল তৃণমূলের শুদ্ধিকরণ অভিযান। গত কয়েকদিন ধরেই জলপাইগুড়ি জেলার মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। শেষমেশ মঙ্গলবার তাকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল। স্বপনের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ জেনে নিন। টাকা নিয়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া থেকে শুরু করে আবাস যোজনার টাকা তছরূপ, মার্কেটের বিভিন্ন দোকান থেকে তোলাবাজি সহ অবৈধ নির্মাণের ছাড়পত্র, মালবাজার পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। সূত্রের খবর, তিনি 120 কোটি টাকার বেশি আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত। আর এই বিষয়টি নিয়ে তৃণমূলের অন্দরে বেশ কয়েকদিন ধরেই চাপানোতর চলছিল। অভিযোগের সত্যতা যাচাই করে স্বপনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল। জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদের অন্যতম সদস্যা মহুয়া গোপ এ বিষয়ে জানিয়েছেন, উত্তরবঙ্গে গত লোকসভা নির্বাচনে খারাপ ফল হয়েছে,
তার উপর স্বপনের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে দুর্নীতির নানা অভিযোগ আসছিল। সেই কথা দলের উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছেছে, তাই সব দিক বিচার করে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি উজ্জ্বল রাখতেই এমন সিদ্ধান্ত। যারা দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবেন তাদের কাউকেই রেয়াত করা হবে না। স্বপন অবশ্য দলের সিদ্ধান্তকে মাথা পেতে নিয়েছেন। দাদার বাড়িতে ভাই যাবে, অনুব্রত মণ্ডল বীরভূমে পা রাখতেই ব্যাকফুটে তৃণমূলের কাজল শেখ। অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরতেই ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস নেতা কাজল শেখ। যদিও তিনি মঙ্গলবার অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যাননি, যদিও সাংবাদিকদের তিনি বলেছেন দাদার বাড়িতে ভাই যাবে, এতে ঢাকঢোল বাজানোর কিছুই নেই। পাশাপাশি জেলার 2 তৃণমূল বিধায়ক তথা অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে তার দেখা না পেয়ে ফিরে এসেছেন, তাই নিয়েও প্রতিক্রিয়া জানান। কাজল শেখ অবশ্য এদিন তৃণমূল কংগ্রেসকে টিম অনুব্রত বলেও অভিহিত করেছেন। যদিও অনুব্রত মণ্ডলকে যখন দিল্লি নিয়ে যাওয়া হয় তখন একটি হার জিতের বাঘের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, যদিও কিছুই লেখেননি। সেই সময় অনেকেই বলেছেন অনুব্রতকে কটাক্ষ করেই এই ছবি পোস্ট করেছিলেন, যদিও তিনি এই বিষয় নিয়ে কিছুই বলেননি। এদিন কাজল শেখ বলেন, বন্যা পরিস্থিতি দেখতে বীরভূমে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই মুখ্যমন্ত্রী সফরই তাঁর কাছে গুরুত্ব পেয়েছে। পাশাপাশি জানিয়ে দেন অনুব্রতর সঙ্গে দেখা করতে যাবেন। তিনি আরও বলেন, দাদার বাড়িতে ভাই যাবে এটা কোনো বড় ব্যাপার নয়। তবে তিনি বলেন, বীরভূমে তৃণমূল কংগ্রেসের শেষ কথাই হলো অনুব্রত। দল তিনি নিজে হাতে করে তৈরি করেছেন। তিনি বলেন, তার জেলায় তৃণমূলের দ্বিতীয় কোনো গ্রুপ নেই, দ্বিতীয় কোনো দল নেই। মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা। বৃহস্পতিবারই বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতালগুলির নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে তৎপর রাজ্য সরকার। বৃহস্পতিবারও বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরে বৈঠক হবে, সেখানেই উপস্থিত থাকবেন কলকাতার 5টি মেডিকেল কলেজের অধ্যক্ষ। রাজ্যের বাকি মেডিকেল কলেজের অধ্যক্ষরা ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। এর আগে 12 তারিখেই রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডিরেক্টরদের নিয়ে বৈঠকে বসার কথা ছিল মুখ্যমন্ত্রীর, কিন্তু সেই সময় আরজিকর আন্দোলনে উত্তাল ছিল রাজ্য। কর্মবিরতি চলছিল জুনিয়র ডাক্তারদের। স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চে চলছিল অবস্থান বিক্ষোভ। সেই সময় বৈঠক বাতিল করে দেয় রাজ্য সরকার। বলা হয়েছিল মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই কারণেই মেগা বৈঠক বাতিল করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটা শান্ত। কাজে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তাররা, যদিও তারা তাদের দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে। বাংলাদেশে নির্বাচনের সময়সীমা বেঁধে দিলেন সেনাপ্রধান। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস। এবার নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে সময়সীমা বেঁধে দিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগামী 18 মাসের মধ্যেই বাংলাদেশে নির্বাচন করতে হবে। এমনকি নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সংস্কারগুলি সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকারও করেছেন সেনাপ্রধান। সোমবার দেওয়া ওই সাক্ষাৎকারে সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দেন, ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়াও সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রাজনৈতিক রূপরেখাও দেন সেনাপ্রধান। ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি তার পাশে রয়েছি, যাই হোক না কেন, যাতে তিনি তার উদ্দেশ্য পূরণ করতে পারেন। তিনি আরও জানান, ইউনুস সরকার যেসব সংস্কারের পরিকল্পনা করেছে তার মধ্যে শুধু নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তনকেই গুরুত্ব দিচ্ছে সেনা। বিচার ব্যবস্থা, সংসদ, সংবিধান ইত্যাদির সংস্কার নির্বাচিত সরকারের হাতে থাকাই বাঞ্ছনীয়। প্রসঙ্গত, এর আগেও বাংলাদেশে অস্থির পরিস্থিতির মুখে ক্ষমতা হাতে তুলে নিয়েছিলেন সেনা শাসকেরা। এবারে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের সময় গুলি না চালিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিল সেনাবাহিনী। এমনকি হাসিনা দেশ ছাড়ার পরও নাগরিকদের সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়ায়নি। ফলে এখনও দেশের মানুষের মধ্যে সেনাবাহিনীর প্রতি সমর্থন বজায় রয়েছে। এদিকে আগে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই আগামী 3 মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচনের আহ্বান জানিয়েছিল। এমনকি ইউনুসের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলি একাধিকবার অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও প্রশ্ন তুলেছে। তবে এবারে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে 1.5 বছরের সময়সীমা বেঁধে দিলেন সেনাপ্রধান।